মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে আজ আদালতে পেশ করা হয় এবং ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে শতদ্রু দত্তের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, শতদ্রু দত্ত মূল উদ্যোক্তা, যাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছিল এয়ারপোর্ট থেকে, যে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাকে ইতিমধ্যে আদালতে পেশ করার পর 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরো তথ্য জানবো পার্থর কাছ থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, একেবারে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করার পর তাকে আদালতে পেশ করে নিজের হেফাজতে চায় পুলিশ এবং আজকে আদালতে যে শুনানি, সেই শুনানি পর্ব শেষ হয়েছে। শতদ্রু দত্তকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালতের বিচারক। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তোমায় জানিয়ে রাখবো। আজকে পুলিশের তরফ থেকে সরকারি আইনজীবী যে বিষয়টা বলল আদালত কক্ষে, যে গতকালকে মেসিকে নিয়ে আসার পর যে পরিস্থিতি হয়েছিল, সেই জায়গায় একেবারে সরকারি আইনজীবী বলল যে ইভেন্টে কে আসবে, মেসির সামনে কে থাকবে, তার দায়িত্ব শুধু একেবারে হচ্ছে অর্গানাইজারদের। এবং সেক্ষেত্রে যখন মেসি এসে পৌঁছায়, সেখানে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যে মেসিকে দর্শক আসন থেকে কেউ দেখতে পাচ্ছিলেন না, এবং সেক্ষেত্রে ঢোকার পর কোনো রকম কোনো পরিকল্পনা, অর্থাৎ মাঠে যখন লিওনেল মেসি প্রবেশ করে তারপর ঢোকার পর কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না। দর্শকদের দেখানোর দায়িত্বটা হচ্ছে অর্গানাইজারদের, এবং তার পরিবর্তে তার লোক অর্থাৎ অর্গানাইজারদের ওপর দায়িত্ব দিয়ে সরকারি আইনজীবী যে বিষয়টা বললেন যে তার লোক অর্থাৎ শতদ্রু দত্তর লোকেরাই ঘিরে রেখেছিল হচ্ছে লিওনেল মেসিকে। এবং এক্ষেত্রে যে ভাঙচুরের ঘটনা ঘটে এবং তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু একেবারে পরিষ্কার করে বলা হলো, মোট 10টা গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে। সেই 10টা গ্রাউন্ডের পরিপ্রেক্ষিতেই হচ্ছে শতদ্রু দত্তকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং তদন্ত একেবারে ইনিশিয়াল স্টেজে রয়েছে বলে একেবারে সরকারি আইনজীবী সেই বিষয়টা উল্লেখ করেন আদালত কক্ষে। এবং সেক্ষেত্রে বলেন যে অন্য কোনো অ্যাকিউজড যারা রয়েছে, যারা আরও এই অভিযুক্ত রয়েছে, তাদের খোঁজ করতে হবে, এনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, একাধিক এভিডেন্স কালেক্ট করতে হবে। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে শতদ্রু দত্ত জামিনের বিরোধিতা করা হলো এবং সেক্ষেত্রে বলা হলো যে মেসি যখন মাঠে প্রবেশ করে তখন হচ্ছে তাকে ঘিরে রাখে অর্গানাইজারদের লোকজন, তারাই। মেসি যখন মাঠে প্রবেশ করে কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না। যখন মাঠে মেসি প্রবেশ করে তখন তাকে দেখানোর দায়িত্ব হচ্ছে অর্গানাইজারদের। যেটা গোল পুরোটা ঘেরাটোপ গার্ড হয়েছিল, সেইটা কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না। গতকাল ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, একেবারে তাণ্ডব চলেছে দেখতে পাচ্ছেন। ঠিক সেই মুহূর্তের ছবি, দর্শকরা তারা ক্ষোভ প্রকাশ করেছেন, ক্ষোভে ফেটে পড়েছিলেন, কারণ তারা মেসিকে দেখতে পাননি, যার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনে তারা যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছিলেন। গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গন একেবারে কানায় কানায় পরিপূর্ণ ছিল মেসিকে দেখার জন্য, তাদের স্বপ্নের নায়ককে দেখার জন্য, কিন্তু এক ঝলকও মেসিকে তারা দেখতে পাননি। এবং তারপরেই যে ছবি, জলের বোতল ছোড়া হয় একদম দর্শক আসন থেকে, দেখতে পাচ্ছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনের গতকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাকেট চেয়ার, সেই বাকেট চেয়ার এখনো মাঠের মধ্যে যত্রতত্র পড়ে রয়েছে। বাকেট চেয়ার যে ছোড়া হচ্ছে মাঠের মধ্যে, সেই সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এভাবেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গতকাল। মাঠের মধ্যে ঢুকেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে দর্শকরা একদিক কেটে গেছে, দাদা কেটে গেছে নাকি? কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয় যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং সেখানে আজ তদন্ত কমিটির সদস্যরা তারা যান
গতকালই এই তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে তদন্ত কমিটিতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব রয়েছেন। একেবারে স্টেডিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি করেছেন তদন্ত কমিটির সদস্যরা এবং অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেখতে পাচ্ছেন তারা সেখানে গিয়েছেন এবং মাঠের মধ্যে যেরকম বলছিলাম এখনো সেই বাকেট চেয়ার যত্রতত্র পড়ে রয়েছে, সেই ছবি ধরা পড়েছে। সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন একদম ঘটনাস্থল থেকে। আবির, আজকে আমরা ছবি দেখলাম যে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রী গড়ে দিয়েছিলেন গতকাল, তারা আজ গেলেন, পরিস্থিতি খতিয়ে দেখলেন। দেখো, একেবারেই এখনো পর্যন্ত তাদের এই যে মিটিং, সেই মিটিং চলছে এবং তারই মাঝে আমরা দেখলাম রাজ্যপালও এসে পৌঁছেছেন এবং মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে এই যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি তাদের সম্পূর্ণ এই তদন্ত শুরু করলেন কোথা থেকে? ঠিক 29 নম্বর র্যাম্প, যেখান দিয়ে লিও মেসি গতকাল তার সাদা গাড়িতে সঙ্গে রড্রিগো ডিপল এবং লুইস সুয়ারেজকে নিয়ে এবং তার ম্যানেজার অর্থাৎ লিও মেসির নিজের বাবা, এই চারজন যে গাড়িতে উপস্থিত ছিলেন, সেই গাড়ি যেখান দিয়ে প্রবেশ করেছে সেখান থেকেই শুরু করলো তদন্ত কমিটি। এবং তাদের তদন্ত কমিটি যে শুরু করলো তদন্ত, সেখানে মূলত যেখান থেকে লিও মেসির এন্ট্রি পয়েন্ট এবং তারপর লিও মেসি ঠিক কোন কোন জায়গায় গিয়েছিলেন সেগুলো সব তারা দেখবেন। কিন্তু এখানেই 3টে প্রশ্নের উত্তর যারা দর্শকরা গতকাল এসছেন এবং যারা প্রথম থেকে নজরে রাখছিলেন যে লিও মেসি কলকাতায় এসছে, পা রেখেছে, অনুষ্ঠানটা কীরকম হচ্ছে, 3টে প্রশ্নের উত্তর যেটা প্রত্যেকে খুঁজছেন। প্রথমত, এই পরিস্থিতি তৈরি হলো কেন? দ্বিতীয়ত, যে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, সেই নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের ডিজি তিনি উপস্থিত ছিলেন সল্টলেক স্টেডিয়ামে এবং তারপর রাজ্যের মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি লিও মেসি ঢোকার সঙ্গে সঙ্গে সবসময় সেখানে ছিলেন। সেখানেই মাইক হাতে দেখা গিয়েছে শতদ্রু দত্তকে, যে শতদ্রু দত্ত সম্পূর্ণভাবে ইনিশিয়েটিভ নিয়েছে বলে প্রত্যেকটি ব্যানার থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গায় সেই প্রচার রয়েছে। শতদ্রু দত্ত গ্রেপ্তার হয়ে যাবার পরে এর পরেরটা কি? এরপরে যেটা দেখার বিষয়, যেটা দর্শকদের তরফ থেকে একাধিক অভিযোগ তোলা হচ্ছিল যে এই ঘটনার দায় আর কার জন্য যারা টিকিট কাটলেন পয়সা দিয়ে গ্যালারি থেকে, তারা দেখতে পেলেন না লিও মেসিকে, এই জন্য দায়ভার নিতে হবে কাকে? পুলিশ যারা এখানে ছিলেন। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি 26শে জানুয়ারি হোক, বিশেষ করে 15ই আগস্ট আমরা দেখেছি যে যখন রেড রোডে কুচকাওয়াজ হয় তার আগে অনেকবার মহড়া হয়। এই মহড়াকে এই স্টেডিয়ামে হয়েছে। এই যে ঐতিহাসিক সল্টলেক যুবভারতী স্টেডিয়াম, সেই সল্টলেক যুবভারতী স্টেডিয়াম যেটা এশিয়ার অন্যতম একটি স্টেডিয়াম, 2036 সালে ভারত সরকারের তরফ থেকে যেটা চেষ্টা করা হচ্ছে যাতে অলিম্পিক অনুষ্ঠিত করা যায়, ভারতে নিয়ে আসা যায় অলিম্পিক গেমস, এবং সেই ক্ষেত্রে যুবভারতী ক্রীড়াঙ্গন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পট হতে পারে। সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে যাকে গোট বলে বলা হয়, অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলের লিও মেসি যখন দ্বিতীয়বারের জন্য এলো, দ্বিতীয়বারে পুরোপুরি ছন্দপতন, 20 মিনিটের কিছু বেশি সময় সে ছিল, 1.5 ঘন্টার অনুষ্ঠান ছিল। তাহলে কি হলো সমস্যা? কেন দর্শকদের যে আশা ছিল সে আশা ভরসায় জল ঢেলে দেওয়া হলো? জলের বোতল নিয়ে, খাবার নিয়ে প্রবেশ করতে পারেননি, অথচ 20 টাকার বোতল এখানে 150 টাকা 200 টাকায় বিক্রি হলো। এমনকি 40 টাকা 50 টাকার খাবার এখানে 200 টাকা 300 টাকায় বিক্রি হলো। টেন্ডার দেওয়া হয়েছিল, এখন সেই তথ্যও পাওয়া যাচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো যেগুলো মানুষকে ঢুকতে দেওয়া হলো না জিনিসপত্র নিয়ে, বিশেষ করে খাবার দাবার, জল, কিন্তু ভেতরে বিক্রি করা হলো কোন সময়? একেবারে কাক ভরে যখন মানুষ এখানে এলেন। একবার ছবিটা দেখাতে বলবো। এখানে ইতিমধ্যে প্রচুর সংখ্যায় পুলিশের উচ্চতর আধিকারিকরাও এসছেন এবং মূলত আমরা যেটা দেখলাম যে আজকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং তার সাথে আমরা দেখলাম অবসরপ্রাপ্ত বিচারপতি, তারা এসে পরিদর্শন করেছেন, মিটিং করছেন। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এসে পৌঁছেছেন গতকালের পরে, তিনি আজকে এসছেন ভেতরে পরিদর্শন করবেন বলে। এখন দেখার বিষয়, এই যে তদন্ত কমিটি রাজ্যের তরফ থেকে গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির সঙ্গে কি কথা বলছেন রাজ্যপাল, সেটা আর কিছুক্ষণ পরে স্পষ্ট হবে যদি তিনি বাইরে এসে কিছু বলেন। দ্বিতীয়ত, তিনি এর আগেও কিন্তু কড়া অবস্থানের কথা শুরুতেই রেখেছিলেন। এই ক্ষেত্রে আজকে পরিদর্শনের পরে কি তিনি বলেন সেদিকেও নজর, তার কারণ এর আগে একাধিক যুবভারতীতে ডার্বি ম্যাচ হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, যুব বিশ্বকাপের ম্যাচ হয়েছে, কিন্তু এই ধরনের পরিস্থিতি দূর দূরান্ত কেউ মনে করতে পারছে না যারা দীর্ঘদিনের ফুটবল প্রেমী। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচেও বেশ কিছু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনকে এইভাবে কিন্তু ভাঙচুরের মুখোমুখি বা এইভাবে কঙ্কালসার চেহারাটি, ঠিক যে কথা তুমি বলছিলে যে এর আগেও একাধিক ম্যাচ হয়েছে, কিন্তু ফুটবল প্রেমীরা তারা মনে করতে পারছেন না যে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই যে গতকালের পরিস্থিতি সেটা কবে তৈরি হয়েছিল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে লন্ডভন্ড পরিস্থিতি যুবভারতী ক্রীড়াঙ্গনে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।